আয়কর আইনজীবী পরীক্ষার জন্য আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতির ক্ষেত্রে এই যে আজকে যে আমরা যে প্রশ্নটা পড়ব, সেটা হলো চাকরি হতে যে আয় হয়। চাকরি হতে আয় দুই ধরনের হতে পারে। একটা হলো সরকারি চাকরিজীবী, আর একটা হলো বেসরকারি চাকরিজীবী। এই আয়কর আইন অনুযায়ী এই চাকরিজীবীদের আবার আয়কর কিভাবে পরিগণনা করা হয় সেই বিষয়টা আজকে আমরা শিখব। তাহলে চলেন আমরা বেশিক্ষণ কথা না বলে আমরা অঙ্কটি শুরু করে দিই, ম্যাথটা করা শুরু করে দিই। ধরেন এইরকম প্রশ্ন আসবে আপনার, জনাব জনাব বাবুল সাহেব বাবুল সাহেব সাহেব বাংলাদেশ সচিবালয় বাংলাদেশ বাংলাদেশ সচিবালয় সচিবালয় কর্মরত আছেন কর্মরত আছেন কর্মরত আছেন। তাহলে কি করলেন, জনাব বাবুল সাহেব বাংলাদেশ সচিবালয় কর্মরত আছেন। এর পরবর্তীতে 30শে জুন 2025, এখানে যে কোনো একটা সাল হইতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তারিখে 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 সমাপ্ত বছরের আয় বর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতা পেয়েছেন। নিম্নোক্ত হারে বেতন ভাতা পেয়েছেন। বেতন ভাতা পেয়েছেন। কত কত পেয়েছেন সেটা কিন্তু আমরা এখানে লিখবো। আপনারা একটু ধৈর্য ধরে, যদি একটু সময় লাগে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তাহলে কি হলো, জনাব বাবুল সাহেব বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছেন। 30শে জুন 2025 তারিখে সমাপ্ত বছরের আয় বর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতা পেয়েছেন। কি কি বেতন ভাতা পেয়েছেন সেটা আমরা লিখবো। সেটা হচ্ছিল মূল বেতন পেয়েছে মূল বেতন 6,80,000 টাকা, 6,80,000 টাকা, 6,80,000। এরপর চিকিৎসা ভাতা পেয়েছে 18,000, চিকিৎসা ভাতা 18,000। এরপর উৎসব ভাতা পেয়েছে 1,26,000। নববর্ষ ভাতা, বাংলা নববর্ষ ভাতা পেয়েছে 11,000। এর পরবর্তীতে হলো ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ। ভবিষ্যৎ তহবিলে যিনি টাকাটা রেখেছিলেন সেটার থেকে যে সুদ পেয়েছেন সেটা পেয়েছেন হলো 1,08,500। এর পরবর্তীতে পেয়েছে বাড়ি ভাড়া ভাতা, পেয়েছে 3,40,000। তাহলে দেখেন, এই হচ্ছিল জনাব বাবুল সাহেবের 1 বছরের বেতন থেকে, তিনি একজন চাকরিজীবী, তার 1 বছরের এই খাত থেকে তার আয় হয়েছে। এখন হচ্ছিল আমাদের যে করণীয় দিব, আমরা যেটা করব বা আমাদের প্রশ্নতে যেটা আসবে পরীক্ষাতে, সেটা এরকম থাকবে যে করণীয় হচ্ছিল আমাদের 1 নম্বর হচ্ছে করণীয় হচ্ছিল ক নাম্বার, তার মোট করযোগ্য আয়। মোট করযোগ্য আয় কত? খ নাম্বার হচ্ছিল তার মোট কর দায় কত। মোট কর দায় নির্ণয় করো। তাহলে আমাদের কি হলো, আমাদের এই হচ্ছিল প্রশ্নটা। এই প্রশ্নটা
আপনাদের এরকম যদি থাকে তাহলে কিভাবে সমাধান করবে সেটা আমরা কিন্তু এটা পড়তেছি কি চাকরি হতে আয়, চাকরি হতে আয়। এই যে চাকরি হতে আয় যে আমরা পড়তেছি সেটার মধ্যে কিন্তু আজকে যেটা করতেছি সেটা কোন ধরনের চাকরিজীবী, যেহেতু জনাব বাবুল সাহেব বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছেন, তাহলে এই যে বাংলাদেশ সচিবালয়ে আছেন এই জিনিসটা যদি আমরা দেখি বাংলাদেশ সচিবালয়ে আছেন তাহলে অবশ্যই তিনি কি সরকারি চাকরিজীবী না বেসরকারি চাকরিজীবী, এটা অবশ্যই আমাদের বুঝতে তো কোনো বাকি নেই। তিনি হচ্ছেন একজন সরকারি চাকরিজীবী, তিনি একজন কি সরকারি চাকরিজীবী। এই যে সরকারি চাকরিজীবী যদি হন তাহলে আমরা কি পড়েছিলাম আয়কর আইন 2023 সালের সরকারি যদি চাকরিজীবী হন বা সরকারি খাতে যদি বেতনভুক্ত যদি হিসাব করা হয় তাহলে কোন কোন বিষয়গুলি হিসাব করা হবে সেই জিনিসগুলি আশা করি আপনাদের মনে আছে। তার পরবর্তীতে আমি আপনাদের সুবিধার্থে আর একটু বলে দিই, সেটা হচ্ছে যদি সরকারি চাকরিজীবী হয় তাদের বেতন যদি আমাদের চাকরির হিসাব হতো যদি আয় হিসাব পরিগণনা হয় বা কর হিসাব পরিগণনা হয় তাহলে শুধুমাত্র তিনটি জিনিস হবে। তিনটি জিনিস কি কি সেটা কিন্তু দেওয়াই আছে, সেটা হচ্ছে আয়কর আইন অনুযায়ী হবে। সেটা কি কি মূল বেতন, মূল বেতন এর পরবর্তীতে হচ্ছে আমার মূল বেতন আছে উৎসব ভাতা বোনাস, উৎসব ভাতা প্লাস বোনাস। এই হচ্ছে সরকারি কর্মকর্তাদের আয় হিসাবের যে স্ল্যাবটি আছে সেটি, এর বাইরে কিন্তু তাদের কোনো হবে না। যদি অন্য কোনো পেশা থেকে আয় না থাকে তাহলে আমাদের যদি শুধু চাকরি থেকে আয় হয়, আর যদি আজকে যে আমরা অঙ্কজি করতেছি সেটা শুধুমাত্র চাকরি থেকে আয়, অন্য কোনো আয় থেকে কিন্তু নেই। যারা সরকারি চাকরি করেন এদের কিন্তু অন্য অন্য সেক্টর থেকে আয় হতে পারে, কেননা অনেকে যে সরকারি চাকরি করেন এর পাশাপাশি তার কৃষি হতে আয় হতে পারেন, এর পাশাপাশি তার বাড়ি ভাড়া থেকে আয় হতে পারেন, বা অন্য অন্য যে মূলধনী আয় আছে সেখান থেকে তার আয় হতে পারেন। কিন্তু আমাদের যে প্রশ্ন আছে আমরা শুধু সেটা লক্ষ্য করব, কিন্তু একজন মানুষের ব্যক্তিগতভাবে কি আছে না আছে সেটা আমরা দেখবো না। কেন দেখবো না সেটা আমাদের পরীক্ষাতে কোনো মার্ক আসবে না। তাহলে কি হলো, জনাব বাবুল সাহেব বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আছেন, এর মানে আমরা ধরে নিলাম যে তিনি একজন সরকারি কর্মকর্তা। তাহলে কি আছেন, তাই কর্মরত আছেন যেহেতু। এরপরে 30 জুন 2025 তারিখে সমাপ্ত বছরের আয় বর্ষে, এই যে এখানে 30 জুন 2025, এবার এই আয় বর্ষে যেহেতু তিনি আয় করছেন সেই নিম্নোক্ত হারে ভাতা দিয়ে যা পেয়েছেন তার কিন্তু বিবরণ দেওয়া আছে। কি দেওয়া আছে, মূল বেতন 6,80,000 টাকা, চিকিৎসা ভাতা 18,000 টাকা, উৎসব ভাতা 1,26,000 টাকা, বাংলা নববর্ষ ভাতা 11,000 টাকা, ভবিষ্যৎ তহবিল অর্জিত সুদ 10,000 1,08,500 টাকা, বাড়ি ভাড়া ভাতা 3,40,000 টাকা। তাহলে আমাদের যে সরকারি চাকরিজীবীর হিসাব সেটা কি আছে, মূল বেতন আছে, উৎসব ভাতা আছে, বোনাস আছে। তাহলে আমাদের এই যে আয় আছে এই আয়ের মধ্যে থেকে আমাদের এই তিনটা জিনিস খুঁজে বের করতে হবে যে আসলে কত কত। তাহলে আমরা প্রথমে দেখলাম কি মূল বেতন, এই মূল বেতন কি হিসাব করতে হবে, আমাদের এই যে হিসাব আছে যে মূল বেতন সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এটি পরিগণনা করতে হবে। আর একটি যেটা আছে চিকিৎসা ভাতা, এটার মধ্যে আসবে না। কেন আসবে না, এটা অব্যাহতি যাবে। চিকিৎসা ভাতা ক্রস, উৎসব ভাতা এটা আসবে, এবার বাংলা নববর্ষ ভাতা এটাও আসবে না, ভবিষ্যৎ তহবিলে যেটা আছে সেটাও আসবে না, বাড়ি ভাড়া যেটা আছে তাও আসবে না। তাহলে আমাদের এখান থেকে তার যে এই যে মোট করযোগ্য আয় নির্ণয় যে করতে বললো, মোট করযোগ্য আয় শুধু এই দুটি যোগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে চলেন আমরা এখানে অঙ্কটি করি, করণীয় অবশ্যই আপনাদের খাতাতে তোলা হয়েছে আশা করি। তাহলে চলেন আমরা এখানে অঙ্কটি করি। তাহলে আমাদের যদি এটি যেহেতু সরকারি চাকরিজীবী হতে হয়, এখানে যদি আমরা 1 নং প্রশ্ন ধরি তাহলে আমরা এইখানে লিখতেছি 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর এটা হচ্ছে আমার ক নম্বর কি আছে সেটা হচ্ছে মোট করযোগ্য আয় নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের মোট করযোগ্য আয় আমরা এখানে কি লিখবো, মোট করযোগ্য আয় দেওয়ার পরবর্তীতে আমার এখানে আছে হলো মূল বেতন আছে কত, মূল বেতন আছে হলো 6,80,000। তাহলে 6,80,000 এটা গেল কি আমার মূল বেতন। আর 2 নম্বরটা আছে কি, 2 নম্বরটা আছে হলো উৎসব ভাতা আছে কত, উৎসব ভাতা আছে 1,26,000, 1,26,000।
এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট করযোগ্য আয় বেরোবে। তাহলে চলেন আমরা যোগ করি। 6,80,000 টাকা, 6,80,000 যোগ হচ্ছিল আমার 1,26,000, 1,26,000, তাহলে আমার দাঁড়ালো হইতেছিল 8,06,000। তাহলে আমার সমান সমান 8,06,000 টাকা। এটা হচ্ছিল কি আমার মোট করযোগ্য আয়। মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয় আমরা কত পেলাম? 8,06,000 টাকা। 8,06,000 টাকা আমাদের কি মোট করযোগ্য আয়। তাহলে আমাদের বুঝি না, এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার কাছে যদি আরো কোনো ধরনের পরামর্শ থাকে তাহলে সেটি দেওয়ার অনুরোধ থাকবে। তাহলে কি হলো, জনাব বাবুল সাহেবের যিনি সরকারি চাকরিজীবী সেটা আমরা বুঝতে পারছি, এবং তার আয় বর্ষে যেই আয়ের যে স্ল্যাবটি আছে সেটাও আমরা দেখতে পারছি। সেটা কি হয়েছে, তার মূল বেতন 6,80,000 টাকা, এবং বাকি যে বিষয়গুলি আছে সেগুলো আসবে না। তাহলে আর উৎসব ভাতা হচ্ছে 1,26,000 টাকা। দুইটা যোগ করাতে আমরা পেয়েছি কত? 8,06,000 টাকা। এটাই হচ্ছিল আমার ক নম্বর প্রশ্নের যে উত্তর আছে সেটি। আর হচ্ছিল খ নম্বরে আমাদের কি করতে বলছে? মোট করযোগ্য দায় নির্ণয় করতে বলছে। মোট করযোগ্য দায় নির্ণয় হচ্ছিল, মোট করযোগ্য দায় নির্ণয় করার জন্য সেটা আমরা এই পাশে করি। সেটি কিন্তু আমাদের যে আয়কর আইন আছে, সেই আয়কর আইনের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের মধ্যে কিন্তু আমরা এখন চলে যাব। তাহলে তার আয় কত? 8,06,000 টাকা। তাহলে চলেন আমরা এখন হিসাবে চলে যাই, যেটা আমাদের হিসাব আছে। খ নম্বরে কি বলছে? কর দায় নির্ণয় করতে বলছে। তাহলে খ নম্বর, কর দায় পরিগণনা, কর দায় পরিগণনা, তাহলে সেটা কি হবে? কর দায় পরিগণনার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? 3,50,000 টাকা পর্যন্ত আমার কত শূন্য। কেননা এই 3,50,000 টাকা আমরা কেন ধরলাম? সেটি এখানে কি আছে? অবশ্যই যেহেতু তার আয় বর্ষ কত? 2025, তাহলে তার যে কর বর্ষ হবে সেটা অবশ্যই হবে কি? 26। তাহলে আমাদের হচ্ছিল 0%। 0%-এ আমার 0 টাকা, 0 টাকা, 0 টাকা। আপনারা হিসাব করে দেখতে পারেন, 3,50,000 টাকার উপরে 0% দিলে শূন্য আসবে। পরবর্তীতে 1,00,000 টাকার উপরে আমরা দিব কত? পরবর্তী 1,00,000 টাকার উপরে আমরা দিব হচ্ছিল 5%। এটা আপনাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। এ হচ্ছিল 5,000 টাকা। পরবর্তীতে 5% আসে হচ্ছিল 5,000 টাকা। তাহলে আমার যে দায় পরিগণনা করব, সে দায় পরিগণনা করবো কত টাকার উপরে? তার করযোগ্য যে আয়টা আছে 8,06,000 টাকা, সে 8,06,000 টাকার উপরে আমার এই দায় পরিগণনা করতে হবে। তাহলে আমার এখানে 3,50,000 টাকা পর্যন্ত তো একজন মানুষ অব্যাহতি পাবে। তো অব্যাহতি পাওয়ার পরবর্তীতে 0% পেল। এর পরবর্তীতে যে 1,00,000 টাকা আছে সেটা হলো 5%। তাহলে অন্য যেটা আর বাকি কত টাকা থাকে? তাহলে এখানে হচ্ছে হলো 3,00,000, 1,00,000, 4,00,000, 4,50,000। তার বাকি থাকে হচ্ছে আমার, যদি আমি 3,00,000, 4,00,000, এখানে হলো 8,00,000। তাহলে আমার এখানে বাকি থাকে হচ্ছে হলো 8,06,000 মাইনাস হইতেছে হলো 4,50,000, 4,50,000। তাহলে আমার বাকি থাকে হইতেছে হলো 3,56,000 টাকা। তাহলে 3,56,000 টাকা গুণ হচ্ছে হলো আমার 10%। 10% দিলে আমার আসবে কত? 3,56,000 টাকা গুণ 10 গুণ হচ্ছে হলো 10%। তাহলে 35,600 টাকা। এই হচ্ছে আমার 35,600 টাকা। আর কিন্তু নাই, তার কিন্তু এই যে টাকা 8,06,000 টাকা, এখানে কিন্তু আমাদের 8,06,000 টাকা অলরেডি হয়ে গিয়েছে। তাহলে আমাদের আর স্ল্যাব অনুযায়ী আর নিচে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের এখানে তার দায় যে গণনা আছে সেই দায় গণনার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে হলো 35,000 আর হলো 5,000, 40,600 টাকা। তাহলে তার হচ্ছে হলো মোট কর দায় হচ্ছিল কত? 40,600 টাকা। এই হচ্ছে হলো তার মোট কর দায়। তাহলে এখন আমাদের যদি উত্তর আমাদের বুঝতে সমস্যা হয়েছে এরকম যদি আশা করি কেউ নেই, তো কি হলো আমাদের মোট করযোগ্য আয় কত? ক নম্বর প্রশ্নের উত্তর মোট করযোগ্য আয়। মোট করযোগ্য আয় হচ্ছে মোট করযোগ্য আয় কত? মূল বেতন যোগ করবো, উৎসব ভাতা যোগ করবো।
তাহলে আমার হলো কি মোট করযোগ্য আয় 8,06,000 টাকা। এর পরবর্তীতে মোট কর দায় যখন নির্ণয় করতে গেছি তখন হচ্ছিল যে স্ল্যাবটি যেটি আছে সেটা হচ্ছিল 25-26 যে কর বর্ষে যে স্ল্যাবটি আছে সেটিও 3,50,000 টাকার প্রতি শূন্য। এর পরবর্তী 1,00,000 টাকার উপর 5%, এরপর 3,56,000 টাকার উপর 10%, মোট আসে হচ্ছিল আমার 40,600 টাকা। তাহলে আমার এটা কি মোট কর দায়, মোট কর দায় সমান সমান 40,600 টাকা। এ হচ্ছিল আমার মোট কর দায় এত টাকা। আর এটা তো হচ্ছিল মোট করযোগ্য আয়, মোট করযোগ্য আয় 8,06,000 টাকা, 6,000 টাকা। এই হচ্ছে হলো আমাদের যে চাকরি হতে আয়ের দুই রকম হবে, একটি হচ্ছে হলো সরকারি চাকরিজীবী আর একটি হচ্ছে হলো বেসরকারি চাকরিজীবী। আজকে আমরা ইনশাআল্লাহ সরকারি চাকরিজীবীর যে হিসাব আছে সেই হিসাবটি করলাম সুন্দরভাবে, এবং পরবর্তী ক্লাস যেটা আছে সেটাতে আমরা বেসরকারি চাকরিজীবীর একরকম করব। এতে করে কি হবে, আমাদের চাকরি হতে যে দুইটি সেল লাভ থাকবে দুইটি অনুযায়ী আমরা সম্পূর্ণ করব, সেই ক্ষেত্রে আর সমস্যা হওয়ার কথা না। তাহলে সরকারি চাকরিজীবী যদি হয় কোনো ব্যক্তি তাহলে অবশ্যই সরকারি চাকরিজীবী বলা থাকবে, আমরা বা আপনাদের বা আমাদের কৌশলে বুঝে নিতে হবে যে আসলে উনি কি সরকারি চাকরিজীবী না বেসরকারি চাকরিজীবী। যেহেতু বাংলাদেশ সচিবালয় এটি একটি সরকারি প্রতিষ্ঠান, তাহলে সেখানে যদি তিনি চাকরি করেন তাহলে অবশ্যই কি করবেন, তিনি সরকারি চাকরিজীবীই হবেন। তাহলে আমাদের এই যে পরিগণনার ক্ষেত্রে আমরা এই পাশে যে দাগগুলি দিয়েছিলাম তার যে খাত, যত খাতে থাকুক এখানে যদি আরো 20টি খাত উল্লেখ করা থাকতো যে এই খাত থেকে টাকা পাইছে, এই খাত থেকে টাকা পাইছে, এই খাত থেকে টাকা পাইছে, সেটা কিন্তু আমরা কোনো কিছু গণনা করতাম না। আমরা কি গণনা করতাম, সরকারি চাকরিজীবী যদি হয় তাহলে আমরা 3টি জিনিস গণনা করব। 1 নম্বর হচ্ছে তার মূল বেতন কত সেটি গণনা করব, 2 নম্বর হচ্ছে তার হচ্ছিল উৎসব ভাতা যেটা আছে সেটি গণনা করব, 3 নম্বর হচ্ছিল তার বোনাস যদি থাকে সেই বোনাসটি গণনা করব। আর বাকি যেটি থাকে এগুলি আমরা কোনো কিছু গণনা করব না। যদি আমরা বাকি কোনো কিছু গণনা করতে চাই তাহলে কিন্তু আমরা চাকরি হতে যে আয় আছে সেই চাকরিজীবী একজন সরকারি চাকরিজীবীর আয় থেকে যদি আয় হয় তাহলে সেই গণনা যদি আমরা বাড়তি কোনো কিছু যুক্ত করি তাহলে কিন্তু আমাদের অঙ্কে ভুল হবে। এবং ওই যিনি করদাতা থাকবেন, যেমন এখানে আছে জনাব বাবুল সাহেব, এই বাবুল সাহেব কিন্তু তার কিন্তু কর বেশি হয়ে যাবেন। তাহলে আমাদের সঠিক হিসাবটি করার জন্য কিন্তু একজন কর আইনজীবীর দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব। যদি একজন কর আইনজীবী যদি ভুল হিসাব করেন তাহলে কিন্তু সেটা দুঃখজনক। তাহলে আমাদের এই যে সরকারি চাকরি হতে হয়, শুধুমাত্র সরকারি চাকরিজীবী চাকরি হতে হয় যেটা, সেটা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। অন্য অন্য খাত থেকে যদি কোনো আয় থাকতো সেটাও কিন্তু এখানে যুক্ত করা হতো যদি এটা প্রশ্নে দেওয়া থাকতো। যেহেতু প্রশ্নে দেওয়া নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বাড়তি কোনো কিছু আগ বাড়ায় করতে যাব না। তাহলে আয়কর আইনজীবী পরীক্ষা যারা দিবেন তাদের জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আসতে পারে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।